তো আজকে যেটা হবে সেটা হচ্ছে কমেন্টারির পোর্শন। ত্রিপিটকের ব্যাপারটা মোটামুটি তোমরা একটা নলেজ হয়েছে যে ত্রিপিটক কী, ত্রিপিটকের বিভাগগুলো কি কি আছে, বা ত্রিপিটক কোন সময় লেখা হয়েছে ইত্যাদি। আর আজকে যেটা হবে ত্রিপিটকের কমেন্টারি নিয়ে। অবশ্য তার আগে আরেকটা জিনিস দেখাতে হবে হালকা করে, সেটা হচ্ছে ত্রিপিটক পরবর্তী সাহিত্য মধ্যে কয়েকটা জিনিস আছে। তো ত্রিপিটক মোটামুটিভাবে শুরু হয়েছিল ধরো 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। কিন্তু একবারে লেখা হয়নি। এটা মোটামুটি ক্লাসগুলো যখন হয়েছে তার মধ্যে বলা হয়েছিল যে বিনয় পিটকের তার আগে অভিধর্ম পিটকের যে কথাবস্তু বলে গ্রন্থটি আছে সেটা অশোকের সময় লেখা হয়েছে। মানে মোটামুটি ওই ধরো 300 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টা। 271 মনে হয় অশোকের সিংহাসনে আরোহণ টাইম পিরিয়ড ছিল। তো আর বিনয় পিটকের যে পরিবার পাঠ বলে গ্রন্থ আছে সেখানে মানে বিনয় বিষয়ে আচার্য যারা ছিলেন, মানে বিনয় শাস্ত্রের যারা আচার্য তাদের একটা তালিকা পাওয়া যায়। সেখানে শ্রীলঙ্কার অনেক রাজাদের মানে শ্রীলঙ্কার অনেক আচার্যদের নাম পাওয়া যায়। তো মোটামুটিভাবে ওটা ধরা হয় যে 100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ওই তালিকায় নাম পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কার এদের। তার মানে মোটামুটিভাবে ত্রিপিটকের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি 500 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিষয়বস্তুর উল্লেখ আছে। উল্লেখ আছে মানে আগে তো সেটা হয়েছে বা সেই ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন ইত্যাদি, তারপরে লেখা হয়েছে। সেগুলো লেখা হয়নি অ্যাকচুয়ালি, এগুলো মানে কম্পোজ করা বললে যা বোঝায়। গান তো লেখা হয় না, গান মানে বানানো হয় সেটা। তো সেই অর্থে তো এই টাইম পিরিয়ডের মধ্যে মোটামুটি ত্রিপিটকের সংকলন কাল। আর এর পরবর্তীতে যেটা কমেন্টারি বলো, কমেন্টারি অর্থ হচ্ছে টিকা, যেটা আমাদের ভারতবর্ষের প্রবণতার যে কোনো গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়। তো টিকা, ভাষ্য এই জাতীয় শব্দগুলো প্রয়োগ হয়। পালির যে মানে ত্রিপিটকের যে ব্যাখ্যা গ্রন্থ তাকে বলা হয় অর্থকথা। এটা নিয়ে এই বিষয়টার পরে হবে। অর্থকথা পালিতে অর্থকথা হয়। এটা অর্থটা অর্থ হচ্ছে। তো অর্থকথা যে লেখা হচ্ছে এটা বুদ্ধ ঘোষ বলে একজন আছেন, এবং বুদ্ধ দত্ত ইত্যাদি 4 জন এর নাম পাওয়া যায়, 4 বা 5 জন মনে হয়। ধর্মপাল, মহাসেন আর উপসেন সম্ভবত। তো অর্থকথা লেখা হচ্ছে মোটামুটি 450 খ্রিস্টাব্দ নাগাদ। তো তাহলে 100 খ্রিস্টপূর্বাব্দ 450 মানে এখানে একটা হয়ে যাচ্ছে 550 বছরের মতন গ্যাপ। তো এই 550 বছরের মধ্যে কি পালি সাহিত্যে কিছু পাওয়া যায় না? পাওয়া যায়। তো সেগুলোকে ওই এক্সট্রা ক্যানোনিক্যাল লিটারেচার হিসেবে বলা হয়। ক্যানন অর্থে মূল ধর্মগ্রন্থ বোঝায়। তো পালি সাহিত্যের ক্ষেত্রে ক্যানন হচ্ছে ত্রিপিটক, আর ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে অর্থকথা, যেটা কমেন্টারি বলা হচ্ছে ইংরাজিতে। তো এই দুইয়ের মাঝখানে যেগুলো লেখা হচ্ছে সেগুলোকে ইংরাজিতে এক্সট্রা ক্যানোনিক্যাল বলে নামকরণ করা হচ্ছে, এবং পালিতে ওটাকে বলা হয় অনুপিটক। পিটক এবং অনুপিটক মানে পিটকের একটা সংক্ষিপ্ত ভার্সান এই অর্থে। বা ত্রিপিটকের অনুসারী গ্রন্থ বা ত্রিপিটকের অনুসারী যে পিটক সেই হচ্ছে অনুপিটক। তো অনুপিটক বলতে 3টি গ্রন্থকে বলা হয়। তার মধ্যে একটা নাম তোমরা শুনেছো, সেটা হচ্ছে মিলিন্দ প্রশ্ন। প্রশ্ন কটা দ্বারা পালিতে পইহ হয়, প ইয় হ। তো মিলিন্দ পইহ এই নামটা তোমরা ইতিহাসের কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় মানে প্রাচীন যখন ভারতের ইতিহাসের এই হচ্ছে সেখানে পাবে। তো অনেকে পঞ্চহ, পনহ নানান রকম বলো। ইয় এর উচ্চারণটা ইয় এরকম হয়, মানে পই হ এই ধরনের উচ্চারণ।
আর দুটো গ্রন্থ আছে, একটা হচ্ছে নেত্রী প্রকরণ, বাংলায় ভাই এরকম লিখছি, এটা নেত্রী বলা হয়, নয়কা তয় তয় হস্যই, নেত্রী প্রকরণ। আর একটা হয় পেটকোপদেশ। স এ বাবা। তিনটি গ্রন্থ আছে, এখান থেকে কালে ভদ্রের প্রশ্ন আসে, মানে এক্সট্রা ক্যানোনিক্যাল এবং কমেন্টারি, এইগুলো থেকে প্রতি বছর একটা কোশ্চেন থাকে। জেনারেলি যে কোশ্চেনটা দেয় সেটা হয় হয় বুদ্ধ ঘোষ বা বুদ্ধদত্ত, মানে এই অর্থকথা যারা লিখেছেন তাদের জীবনী। আর খুব দৈবাৎ এই অনুপিটক থেকে প্রশ্ন আসে, এই জন্য এই জায়গাটা আমি একদম হালকা করে বলে দেব, তোমরা বাড়িতে পড়ে নেবে, কোনো জায়গায় অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। তো কোশ্চেন কীরকম থাকে, আহ, একবারই যে আসে না তা না, এখানে দেখো 17 সালে এসেছে, 19-এ এসেছে, আর বাকি 13-তে, 8-এ, 5-এ, 99 সালে অনেক ইয়েতে, মানে তুলনামূলক কম আছে। তো কোশ্চেন থাকে, রাইট এ কম্প্রিহেন্সিভ নোট অন এনি অফ দ্য অনুপিটক টেক্সট। অনুপিটকের মধ্যে যে কোনো একটার উপরে ব্যাখ্যামূলক কিছু লিখতে বলছে। এখন তিনটে বই আছে, মিলিন্দ প্রশ্ন, নেত্রী প্রকরণ, পেটকোপদেশ, তিনটের মধ্যে একটা লিখতে হবে। তো জেনারেলি মিলিন্দ প্রশ্নটা তৈরি করে রাখলে এটা সুবিধা হবে। এবং কয়েকটা সালে কোশ্চেন এসে ডাইরেক্ট মিলিন্দ পঞ্য উল্লেখ করে, ডিসকাস দ্য কন্টেন্টস অফ দ্য মিলিন্দ পঞ্য 8-এ, রাইট এ ক্রিটিক্যাল নোট অন মিলিন্দ পঞ্য, রাইট এ ইনফরমেটিভ এসে অন মিলিন্দ পঞ্য 19-এ এবং 99-এ এসেছে। তো অনুপীড়কের জন্য মোটামুটিভাবে মিলিন্দ পঞ্য করে রাখলে হয়। নেত্রী বা পেটকোপদেশ থেকে সেই অর্থে প্রশ্ন আসেনি, আমরাও গ্র্যাজুয়েশন এমএতেও কখনো দেখিনি, তো এখান থেকে মিলিন্দ পঞ্য করে রাখলে ভালো। আচ্ছা, তো মিলিন্দ পঞ্যের বিষয়বস্তু কি না, প্রথমত আমি এখান থেকে দেখেই কিছুটা বলে দেব। ত্রিপিটক বহির্ভূত যে পালি সাহিত্য, মানে ত্রিপিটক বহির্ভূত বা ত্রিপিটক পরবর্তী, দ্যাট মিনস ওই 100 খ্রিস্টপূর্বাব্দের পরে পালিতে যা কিছু লেখা হয়েছে। মোটামুটিভাবে ত্রিপিটকের বিষয়বস্তু তোমরা শুনেছ। এবার এই 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 450 খ্রিস্টাব্দ, এই টাইম পিরিয়ডের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হলো এক্সট্রা ক্যানোনিক্যাল লিটারেচার। এবং এর মধ্যে আমরা এই তিনটি গ্রন্থ পাচ্ছি। তিনটি তো বটে, আরও দু একটা নাম আছে, যেমন সূত্র সংগ্রহ বলে একটি টেক্সট আছে। হ্যাঁ, তবে অনুপিটক বলতে এই তিনটেকেই বোঝায়, কিন্তু এই টাইম পিরিয়ডে আরও কয়েকটা গ্রন্থ লেখা হয়েছে, এগুলো জাস্ট ফর ইনফরমেশন, তোমাদের অতটা ডিটেলসে আসে না। সূত্র সংগ্রহ, সচ্চ সংক্ষেপ বলে একটি বই আছে। আর মোস্ট প্রবাবলি পরিত্য সংগ্রহ বলে কিছু একটা গ্রন্থ এই ধরনের আছে, এটা আমি কনফার্ম নই। পরিত্য সংগ্রহর চতুর্ঘন বারো পালি বলে এরকম কিছু টেক্সটের ইয়ে আছে। তো এইগুলো হচ্ছে এই যে 550 বছর, 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 450 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে। এর মধ্যে মিলিন্দ প্রশ্ন কি না, মিলিন্দ প্রশ্ন হচ্ছে 100 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, এখানে লেখার একটা একটু ইয়ে আছে, এটা বুঝে নেবে যে 100 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতের যে গ্রিক সাম্রাজ্য ছিল, ব্যাকট্রিয়ান গ্রিক সাম্রাজ্য, তাদের রাজা ছিলেন মেনান্ডার। মেনান্ডার, এটা ইংরাজিতে লেখা হয়, আর MENDR প্রবাবলি, স্পেলিংটা ঠিক এ হচ্ছে না। আর গ্রিক নাম হচ্ছে মেনান্ডেরস। তো এনার মুদ্রা পাওয়া যায়, মানে এনার মুখের ছবি দেয়া এবং এনার নাম লেখা মুদ্রা পাওয়া গেছে। এবং সেখানে এরকম বুদ্ধের কথা লেখা আছে, সকৌম বৌদ্ধ, উচ্চারণটা একটু ইয়ে, মানে গ্রিকে লেখা আছে, গ্রিক অ্যালফাবেটে, মানে সাক্ষ্যমুনি বুদ্ধ। আর
আর একটা কি লেখা ছিল মানে মুদ্রার 2 পৃষ্ঠায়, সার্চ দিয়ে দেখতে পারো, মানে ইন হিস্টোরিক পার্সন। তো ইনি বৌদ্ধ ধর্ম অবলম্বন মানে গ্রহণ করেছিলেন সেটা তো তার মুদ্রা দেখেই বোঝা যাচ্ছে। তো কথিত আছে ইনি ভীষণ পণ্ডিত মানুষ ছিলেন, এবং ভারতবর্ষীয় যে বিভিন্ন দর্শন প্রভৃতি আছে সেগুলো সব তার জানা ছিল, বিভিন্ন যে শাস্ত্র। এবং ইনি গিয়ে বিভিন্ন যে ধর্মমতের বা যারা পণ্ডিত থাকতেন তাদের সাথে তর্ক করতেন। ইনি এমন প্রশ্ন করতেন যে সেগুলো কেউ উত্তর দিতে পারতো না। প্রশ্ন যেগুলো আছে সেগুলো খুব সুন্দর, মানে মিলিন্দ প্রশ্ন বালি সাহিত্যের একটা মানে মগজের খোরাক বললে যা বোঝায় সেরকম। তো মিলিন্দ প্রশ্নের অনুবাদ আছে, তোমাদের কারোর কৌতূহল হলে পড়ে দেখতে পারো 2-1টা পোর্শন। তো যেমন একটা এক্সাম্পল দিলে, মিলিন্দ প্রশ্নের মেন যে মানে মিলিন্দে যে প্রশ্ন যেটা ডিবেটের মতন আছে, উনি একটা জিজ্ঞাসা করলেন এবং সেটা উত্তর দিচ্ছে নাগসেন বলে একজন ভিক্ষু। তিনি মহাপণ্ডিত ব্যক্তি। তো তাদের যে কথোপকথন সেটারই সংকলন হচ্ছে মিলিন্দ প্রশ্ন। মানে ইনি একটা প্রশ্ন করছেন এবং তার উত্তর দিচ্ছেন। প্রশ্ন কীরকম, তো এখানে একটা সংক্ষিপ্ত জাস্ট উদাহরণ দিচ্ছি যে কেন তোমাদের মিলিন্দ প্রশ্ন পাঠ্য আছে কিছুটা অংশ, তো বেসিক জায়গায় একটু জেনে রাখলে ভালো। মানে পালি পোর্শনের যে আছে সেকেন্ড পেপারে ওইখানে মিলিন্দ প্রশ্ন আছে মোস্ট প্রবলি 20-তে আর 21-এ মিলিত প্রশ্ন থেকে কিছু প্রশ্ন মানে কোশ্চেন এসেছিল। তো বৌদ্ধ দর্শনে একটি বিষয় আছে, সেটাকে বলা হয় অনাত্মবাদ। মানে বৌদ্ধরা আত্মার অস্তিত্ব স্বীকার করে না। বেদান্ত প্রভৃতি যে ভারতীয় মানে সনাতন ধর্মের দর্শন, সেখানে আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়। জৈন দর্শনে আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়। কিন্তু এর মধ্যে যে এটা আছে, কিন্তু এর মধ্যে যে তো কি বলছিলাম খেয়াল হলো না। আচ্ছা, তো জৈন দর্শনের মধ্যে ওই আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়, কিন্তু বৌদ্ধ দর্শনে ওটা ডিনাই করা যায়, ওরকম আত্মা বলে কিছু নেই। সেই জন্য বৌদ্ধ দর্শনে স্পেসিফিক অনাত্মবাদ বলা হয়। অনাত্ম নিয়ে তোমাদের একটা এসে আসে অনাত্ম বলে, ওই জায়গাতে কিছুটা আমার ধারণা পাবে। তো এই জিনিসগুলো তোমরা নোট করে রাখবে, মানে শুনছো তো ভালো, শুনে মনে রাখতে পারলে খুব ভালো কথা, কিন্তু খাতায় লিখে রাখবে, ক্লাস নোট নেবে। কেননা নতুন বিষয়, একটা জায়গার জিনিস অন্য জায়গাতে গিয়ে সেটা অ্যাপ্লিকেবল হবে। তো তাহলে আত্মার অস্তিত্ব স্বীকার করা হয় না, তার মানে যদি বলা হয় যে আমি কোনো একটা আইডেন্টিটিকে মানা হয় না, যে সব কিছুই অনিত্য বা ক্ষণিকের এরকম বলা হয়। এবার এইখান থেকে প্রথম যখন মেনান্দার এবং যে নাগসেন এদের যখন সাক্ষাৎ হয়েছে, তখন মেনান্দার বলছেন নাগসেনকে যে নাগসেনকে, মানে আপনারা তো মানেন না যে আত্মা বলে কিছু আছে, তাহলে নাগসেন বলে যে কোনো আইডেন্টিটি আছে সেটাই তো অনিত্য। এবং বৌদ্ধ দর্শনে এইরকমই বলা হয় যে এরকম কোনো ব্যক্তি বা কোনো কিছু নেই, সবই অলিক এই ধরনের। বেদান্তে যেমন অনেক সময় বলা হয় যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ইত্যাদি, সেই ধরনের। এইবারে তখন নাগসেন বলছেন যে হ্যাঁ, নাগসেন বলে লোকে ডাকে বটে, মানে পিতা মাতা নাম দিয়েছেন, এবং আমার যারা সব্রহ্মচারী মানে যারা ওনার সঙ্গেই যারা ভিক্ষু আছেন একসাথে মানে একই সঙ্ঘের অন্তর্গত, তারা নাগসেন বলে ডাকে, কিন্তু নাগসেন বলে পারমার্থিকভাবে কেউ নেই। এবার তখন মেনান্দার বলছেন যে মানে মিলিন্দ যে পালিতে, যে তাহলে তো আপনাকে যদি কেউ দান টান করে তাহলে তার কোনো পুণ্য হবে না, কারণ নাগসেন বলেই তো কেউ নেই। আবার আপনাকে যদি কেউ হত্যাও করে তাহলে তার কোনো পাপ হবে না, কারণ নাগসেন বলে কেউ নেই। তাহলে এটার উত্তর দিচ্ছেন নাগসেন, এখানে গিয়ে যে বৌদ্ধ দর্শনের আসপেক্ট যেটা সেটা উঠে আসবে। বলছেন যে খুব ঘুরিয়ে বলছেন, এবং এই ডায়ালগগুলো খুব সুন্দর, মানে ফিলোসফিক্যাল কন্টেন্টে পরিপূর্ণ। নাগসেন বলছেন যে
আপনি তো রাজপুত্র, মানে শিশুকাল থেকে খুব, মানে আপনি রাজপুত্র, শিশুকাল থেকে অনেক সুখে মানুষ হয়েছেন। আর এই যে দুপুরবেলা আমার সাথে দেখা করতে এসেছেন নদী তীরে, যে এত মানে বালি কাঁকড়ের রাস্তা দুপুর রোদেতে, আপনার নিশ্চয়ই পায়ে খুব মানে লেগেছে, মানে কষ্ট পেয়েছে না? মিলিন্দ বলছেন যে না, আমি রথে করে এসেছি। তো তখন নাগসেন ঘুরিয়ে বলছেন যে রথটা কি? এই যে মানে চাকাটা কি রথ, নাকি দুটো চাকার মাঝে যে অ্যাক্স যেটা থাকে, অ্যাক্স বা অ্যাক্সেল, যেটা সংস্কৃত অক্ষ বলে, আহ, সেটা রথ, নাকি ঘোড়াগুলো রথ, নাকি যে যুগ বলা হয়, যেটা ঘোড়াটাকে আর রথটাকে জোড়ে যে দণ্ড দিয়ে, সেটা রথ? আসনটা রথ, নাকি ছত্রটা রথ, নাকি যেটা প্রতোদ বলে, প্রতোদ মানে ঘোড়াকে যে চাপকায়, যে চাবুক যেটা, সেটা রথ? নাকি এগুলো এক জায়গায় যদি জড়ো করে আমি রেখে দিই, মানে রথের সমস্ত পার্টসগুলো, সেটাকে রথ বলবেন? তখন নাগসেন বলছেন, এই মিলিন্দ তখন বলছেন যে না, এইগুলো রথ নয়, কিন্তু এইগুলোকে যখন ঠিকঠাকভাবে পার্টসগুলোকে জোড়া হবে তখন সেটাকে রথ বলা হবে। তো তখন নাগসেন বলছেন যে হ্যাঁ, সেই রকমভাবে মানে আমার যে শরীর বা আমার মন যা কিছু আছে, এই বা আমার আইডেন্টিটি বললে যা বোঝায়, যে নাগসেন একজন ভিক্ষু, তিনি ভীষণ জ্ঞানী ইত্যাদি, এগুলো কিছু ফিলোসফিক্যাল বিষয় আছে। পালিতে পঞ্চস্কন্ধ বলে একটি বলা হয়। তো ওই মানে একটা জীব যদি বলা হয়, তার পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার যে ফিজিক্যাল যে শরীর আছে সেটাকে বলা হয় রূপ, তার যে ফিলিংস আছে, মানে সুখ দুঃখ অনুভূতি, সেটা তার একটা অঙ্গ, সেটাকে বলা হয় ওই আহ, ওই কি বলে, বেদনা বলা হয়। এবং কিছু কিছু সংস্কার আছে, যাকে বলে ওই ভালো মন্দ ধারণার মতন, সেটা সংস্কার বলা হয়, এবং চেতনা ইত্যাদি। তো যাই হোক, তো এই জিনিসগুলো মিলে একটা জীব তৈরি হয়, নাগসেন বলা হোক বা যে কোনো আমরাও নিজেদের নাম ইত্যাদি বলি সেরকম। তো ওইগুলোকে ইন্ডিভিজুয়াল, মানে একটা কারো শরীরটাকে কোনো ব্যক্তি বলে বলা যায় না, কিন্তু সেই শরীরের সঙ্গে তার মন, তার অনুভূতি, তার যে কনসাসনেস, সেগুলো যখন ঠিকঠাকভাবে সংযুক্ত হয় তখন তাকে একটা সত্তা বলে বলা হয়। এটা হয়তো তোমরা বুঝতে একটু অসুবিধা হলো, কারণ এই টার্মিনোলজি বা ফিলোসফিক্যাল কনসেপ্টগুলো পরে আস্তে আস্তে ক্লাস হতে হতে অনেকটা ক্লিয়ার হবে, তখন বোঝা যাবে। তো এই যে তর্কের আকারে যে এগুলো আছে ডিবেটের এতে, এগুলো খুব সুন্দর। তো এই জন্য নিয়মিত প্রশ্নের অনুবাদ আছে, ধর্মদার মহাস্থবিরের বাংলা অনুবাদ আছে, আর একটা কারোর একটা অনুবাদ আছে, ধর্মরত্ন মহাস্থবিরের বা কারো সম্ভবত। আহ, তো এটা অনেকে পড়ে, এবং এই নিয়ে কিছু কিছু লেখালেখিও টুকটাক মানে আছে, মানে যারা পালি সাহিত্যর চর্চা নয়, এমনি দর্শন চর্চার হিসেবেই কিছু কিছু উল্লেখ আছে, বা অনেক কাজকর্ম হয়েছে, বা অনেকে পড়াশোনা করে। তো এই ধরনের খুব অদ্ভুতভাবে এগুলো আছে তর্কের আকারে। তো বিনীত প্রশ্ন সাতটা ভাগে আছে, আহ, সাতটা নয়, হ্যাঁ, সাতটাই ভাগ আছে। তো চ্যাপ্টারগুলোর নাম হচ্ছে বাহির কথা, লক্ষণ প্রশ্ন, বিমতিচ্ছেদন প্রশ্ন, মেন্ডক প্রশ্ন, অনুমান প্রশ্ন, ধূতাঙ্গ কথা প্রশ্ন এবং ঔপম্য কথা প্রশ্ন। শব্দগুলো একটু খটোমটো, কারণ এগুলো পালি থেকে ট্রান্সলেট করা আছে। বাহির কথা, লক্ষণপঞ, বিমতিচ্ছেদনপঞ, মেন্ডকপঞ, এই ধরনের। তো এর মধ্যে মিলিত প্রশ্ন যেটা পালিতে আছে, অনুমান করা হয় যে এই পালি গ্রন্থটা প্রথমে সংস্কৃততে, অথবা ওই উত্তর পশ্চিম ভারতে, মানে মেনান্দার যেখানে রাজা ছিলেন, মানে যেটা ওই বালুচিস্তান টালুচিস্তান বলা হয় না, পাকিস্তানের যে প্রদেশগুলো আছে, ইরান সংলগ্ন ওই অঞ্চলগুলো, কিছুটা সিন্ধু ওই জায়গাটা, এবং আরেকটু ইরানের দিকে শিফট করলে ওই জায়গাগুলো, যেটা ওই
আগের স্কাইথিয়া এইসব নাম ছিল। স্কাইথিয়ার যারা তারা ওই শক নামে পরিচিত। তো ওই জায়গার কোনো একটা ডায়ালেক্টে বা ভাষায় লেখা হয়েছিল। আর এটাও হতে পারে ওটা হয়তো সংস্কৃতে রচনা করা হয়েছিল, পরে সেটাকে পালিতে ট্রান্সলেট করা হয়েছে। কেননা পালিতে যে গ্রন্থ আছে সেখানের ওই মোস্ট প্রবাবলি থার্ড চ্যাপ্টারের পরে এই বিমূর্তিচ্ছেদন প্রশ্ন, সম্ভবত, এটা আমি কনফার্ম বলতে পারছি না, তারপরে গিয়ে বলছে যে এইখানে মিলিন্দ প্রশ্ন শেষ হচ্ছে, এরকম একটা উল্লেখ আছে। তো ওই জন্য অনুমান করা হয় যে মূল মিলিন্দ প্রশ্নের মেন 3টে চ্যাপ্টার ছিল। পরবর্তীকালে এই বাহির কথা এবং এই অনুমান প্রশ্ন, ধূতাঙ্গ কথা প্রশ্ন, ঔপম্য কথা প্রশ্ন, এই অংশগুলো পরবর্তীকালে সংযোগ করা হয়েছে। এবং মিলিন্দ প্রশ্নের অনুরূপ নাগসেন ভিক্ষুসূত্র বলে একটি সংস্কৃত গ্রন্থ পাওয়া যায়। আর চাইনিজে সম্ভবত কোনো একটা ট্রান্সলেশন আছে এই গ্রন্থের, সেখানেও দেখা যায় যে সেই গ্রন্থ এতখানি বড় নয়, পালি গ্রন্থের মতন। তো ওই জন্য মনে করা যে পালিতে কিছু অংশ, মানে 4th থেকে 7ম অধ্যায় অনুমান প্রশ্ন, ধূতাঙ্গ কথা প্রশ্ন এবং ঔপম কথা প্রশ্ন, এই 3টে পরবর্তীকালে সংযোজন করা হয়েছে। এবং এই গ্রন্থের রচয়িতা আসলে কে সেটাও এখন জানা যায় না। তবে পালি যে গ্রন্থ আছে, পালি ভার্সন মিলিন্দ প্রশ্নের, তার শেষে লেখা আছে যে এই গ্রন্থটি শ্রীলঙ্কার দনিনগর হতে পারে, হয়তো জম্বুদনি বলে শ্রীলঙ্কার বর্তমান নামটা কি একটা খেয়াল হচ্ছে না, সেই নগরে দম্বদেনীয় না এরকম একটা কিছু নাম হবে, নামগুলো ফটোফটো শ্রীলঙ্কার, তো মোস্ট প্রবাবলি দম্বদেনীয় বলে নাম আছে। তো সেটার প্রাচীন নাম ছিল জম্বুদ্রোণী। তো সেখানে ওই দ্রোণ নামে একজন মহাস্থবিদ, তিনি এই গ্রন্থটি সংকলন করেছিলেন, এরকম উল্লেখ আছে। তো এই বিষয়। এবং আর একটা হচ্ছে, যেহেতু এখানে এই গ্রন্থে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন যে জনপদ, নগর, স্থান, নদ নদী ইত্যাদির উল্লেখ পাওয়া যায়, তো মনে করা হয় যে এর যে মূল লেখক যিনি ছিলেন, যিনি হতে পারে সংস্কৃতে লিখেছেন অথবা ওই উত্তর পশ্চিম ভারতের প্রাকৃত ভাষায় বা ওই মানে সিন্ধু বা বালুচিস্তান এই এলাকার কোনো ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, পরে সেটাকে পালিতে অনুবাদ করা হয়। তো এই একটি বিষয়। তো এবার এখানে যদি চ্যাপ্টারাইজেশনগুলোর কথা বলা হয়, এইখানে ওই বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন ক্রিটিক্যাল যে জায়গাগুলো আছে ফিলোসফিক্যালে, যেমন এই একটা উল্লেখ দেওয়া হলো যে বৌদ্ধ ধর্মে আত্মার অস্তিত্ব স্বীকার করা হয় না, তো সেই নিয়ে অনেক এরকম প্রশ্ন উত্তর ইত্যাদি আছে। এবং সেখান থেকে ওই মানে বিভিন্ন ফিলোসফিক্যাল আসপেক্টে বৌদ্ধ ধর্মের কি অভিমত সেগুলো এখানে উল্লেখ আছে। আচ্ছা, তো এখান থেকে মোটামুটি তোমরা পড়বে, এগুলো ডিটেলসে আর বলছি না। এখানে কিছু স্যাম্পেল দেওয়া হয়েছে যে কী ধরনের বিষয়বস্তু আছে। তো এখানে তোমরা দেখবে বেশ অনেক ফিলোসফিক্যাল টার্মের ইউজ আছে, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, এগুলো বাংলাতে যে যে অর্থে ব্যবহার হয় ঠিক সেই অর্থগুলো পালিতে হয় না, তার স্পেসিফিক কিছু মিনিং আছে। এগুলো আপাতত পড়ে মুখস্থ করো, পরে যখন আস্তে আস্তে ক্লাস হবে তখন এই টার্মগুলো নিয়ে মোটামুটি আমি বলে দেবো, মানে যে প্রসঙ্গে যেটা আসবে সেখান থেকে এই হবে। আদারওয়াইজ তোমাদের বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে আলাদা করে ক্লাস করাতে হবে। এগুলো যেমন আছে মোটামুটি পড়বে। তো রচনা শৈলী সম্পর্কে 2-4 কথা বলা আছে, এগুলো নিজেরা পড়ে আশা করি বুঝতে পারবে। আমি এগুলো বলছি না তার কারণ যে বাংলা পোর্শনগুলো আগে আমি পড়াতামই না, জাস্ট নোটগুলো দিয়ে দেওয়া হতো। ইদানিং 2 বছর হলো একটু জাস্ট ধরিয়ে দেওয়া হয়। এগুলো তোমরা নিজেরা পড়ে মোটামুটি বুঝতে পারবে। আর এরপরে যেটা কমেন্টারির জায়গাটা
এই করি, সেটা হচ্ছে ত্রিপিটকের যে ব্যাখ্যা গ্রন্থ সেটা ওই অর্থ কথা বলা হয়, ইংরাজিতে কমেন্টারি বলা হচ্ছে, প্লুরাল হয়ে কমেন্টারি বলা আছে। ত্রিপিটকের যে টিকাকার, যেটা আমি বললাম 450 খ্রিস্টাব্দ নাগাদ বুদ্ধ ঘোষ নামে একজন রচনা করেছিলেন। এবং ওই টাইম পিরিয়ডে এই মানে 100 বছরের এদিক ওদিক বা আরও কম পিরিয়ডের এদিক ওদিকের মধ্যে বুদ্ধদত্ত, ধর্মপাল, মহানাম এবং উপসেন নামে মোট 4জন মিলে ত্রিপিটকের বিভিন্ন অংশের ব্যাখ্যা রচনা করেন। তার মধ্যে মেজরিটি মানে প্রায় 90% মতো অংশ বুদ্ধঘোষই রচনা করেন। তো এখান থেকে যেটা প্রশ্ন থাকে, এখানে কমেন্টারি নিয়ে প্রশ্নটা থাকে না, থাকে কমেন্টেটরদের নিয়ে, মানে যারা ব্যাখ্যা লিখেছেন, বুদ্ধঘোষ এবং বুদ্ধদত্ত। তো মোটামুটিভাবে বুদ্ধঘোষ আর বুদ্ধদত্ত প্যারালাল প্রশ্নতে থাকে, হয় বুদ্ধঘোষ দিয়ে প্রশ্ন দেয়, না হলে বুদ্ধদত্ত দিয়ে, ঘুরে ফিরে। তোমরা কোশ্চেন পেপারগুলো দেখতে পারো। এবং এখানে যদি আমরা কোশ্চেনগুলো মিলিয়ে দেখি, দেখো এই 18-তে, 16-তে এসেছে, 13-তে এসেছে ডব্লিউবিসিএসে, 9-এতে এসেছে 6, 4, 1-এ, এবং এর পরে যেটা বুদ্ধদত্ত নিয়ে আছে, বুদ্ধদত্ত নিয়ে খুব বেশি আসেনি, এখানে 8-এ এসেছে। আর স্টারগুলো যেগুলো আছে সেগুলো গ্র্যাজুয়েশনের ইয়ে, ডব্লিউ দিয়ে হচ্ছে ডব্লিউবিসিএস। তো এরপরে 20-21-এর পরে এটা আমাকে আপডেট করা হয়নি, মানে কোন সালে কোনটা এসেছে। তো 20, 21, 22 দেখলে হয়তো আরও এর মধ্যে 2-1 সালে এসেছে। তো এই দুটো প্রশ্ন মোটামুটি আসে, মানে এই দুটো এবং মিলিন্দ বহিও করে রাখলে ধরে নাও তোমাদের ওই 4টে কোশ্চেনের মধ্যে একটা পেয়ে যাবে। 30 নম্বর প্রশ্ন যেটা। আচ্ছা, তো এখান থেকে প্রশ্নটা কি আসে, প্রশ্নটা আমি পড়ছি। এস্টিমেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মেজর পালি কমেন্টেটর্স উইথ স্পেশাল রেফারেন্স টু বুদ্ধ ঘোষ। যে ত্রিপিটকের যারা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তাদের সম্পর্কে কিছু বলতে বলেছে, কম এবং উইথ স্পেশাল রেফারেন্স টু বুদ্ধ ঘোষ। বুদ্ধ ঘোষের জন্য একটু বেশি করে লিখতে হবে। তো এইটা কোশ্চেনটা দিলে তখন বাকি যে আছে তাদেরও একটু সংক্ষেপে লিখতে হবে, কিন্তু বুদ্ধ ঘোষের লেখাটা বেশি করে। Critically estimate the contribution of Buddha Ghosa on the development of Pali commentary literature. অনেকবার এসেছে প্রশ্ন যে পালি যে অর্থকথা বা ব্যাখ্যামূলক সাহিত্য, তা সেখানে বুদ্ধ ঘোষের মানে কি কৃতিত্ব আছে, একই কোশ্চেন, হু ওয়াজ বুদ্ধ ঘোষ, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ হিজ ওয়ার্কস, ব্রিফ স্কেচ অফ লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ বুদ্ধ ঘোষ, ক্রিটিক্যালি এস্টিমেট দ্য কন্ট্রিবিউশন অফ বুদ্ধ ঘোষ অন দ্য ডেভেলপমেন্ট অফ পালি লিটারেচার। এই মোট কথা একই কথা। তো বুদ্ধ ঘোষ তার জীবনী এবং তার কি কৃতিত্ব, মানে লাইফ অ্যান্ড ওয়ার্কশপ বুদ্ধ ঘোষ, এটা হলো কোশ্চেন, সেটাকেই আলাদা আলাদাভাবে দিয়েছে। তো এটা মোটামুটিভাবে বললে যে অর্থকথা বা টিকা গ্রন্থ যারা লিখেছেন তাদের মধ্যে মানে গুরুত্বপূর্ণ হচ্ছেন সবচেয়ে বেশি বুদ্ধ ঘোষ, কেননা প্রায় 90% যে টিকা ত্রিপিটকে সেটা বুদ্ধ ঘোষই রচনা করেছেন। তো বুদ্ধ ঘোষ প্রসঙ্গে বলা হয় যে উনি মগধ অঞ্চলের অধিবাসী ছিলেন, মানে আমাদের যে বর্তমান বিহার। তো এবং উনি ব্রাহ্মণ সন্তান ছিলেন, কিন্তু পরবর্তীকালে রেবত বলে একজন ভিক্ষুর সাথে তর্কে পরাজিত হয়ে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে ওনার যে গুরু মানে রেবত মহাস্থবির, তিনি ওনাকে বলেন যে ত্রিপিটকের যে ব্যাখ্যা গ্রন্থ, মানে ভারতবর্ষে সে সময়তে শুধুমাত্র মূল ত্রিপিটক পাওয়া যেত, ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থটা পাওয়া যেত না বা রচিত হয়নি। কিন্তু সেটা রচনা করেছিলেন একটা অনেকটা অংশ, সেটা হচ্ছে অশোকের যে পুত্র মহেন্দ্র, যিনি শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, উনি শ্রীলঙ্কার ভাষাতে, সিংহলি ভাষাতে ত্রিপিটকের অর্থকথা রচনা করেছিলেন। এবং মানে সাউথ ইন্ডিয়াতে যে কিছু কিছু অংশ, কাবেরীপত্তন, মানে চোলদের যে রাজ্য ছিল সেই সময়ে,
ওই জায়গাতে সাউথ ইন্ডিয়ায় এবং শ্রীলঙ্কাতে তখন কিন্তু ওই ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থ অনেক রচিত হয়েছিল। তো এই জন্য অন্ধক অর্থ কথা বলে একটি প্রাচীন ত্রিপিটকের টিকার নাম পাওয়া যায়। অন্ধক বলতে অন্ধ্র শব্দ থেকে আসছে, মানে অন্ধ্রপ্রদেশে অংশে রচিত হয়েছিল, মানে শ্রীলঙ্কার কাছাকাছি যে এলাকাগুলো ভারতবর্ষে সেখানে। এবং আরও বেশ কিছু নাম পাওয়া যায়, কুরুন্দি, কয়েকটা আমি নাম লিখে রাখছি। কুরুন্দি, তারপর মহাপচ্চরীয়, নামগুলো একটু কেমন কেমন, রিয়, অন্ধক, মহা অর্থকথা, আর সংক্ষেপ, এই ধরনের কিছু নাম আছে। সংক্ষেপ মানে সংক্ষেপ, যেটা ক্ষীয় দিয়ে বা মানে বাংলায় ক্ষীয় হয় যেটা, এইরকম কিছু নাম পাওয়া যায় যেগুলো লেখা হয়েছে প্রাচীন সিংহলি ভাষায়। সিংহলি ভাষার প্রাচীন একে এড়ু বলে। এড়ু মানে এই যে পালি যে মূর্ধন্য ল হয়, এড়ু বলা হয়। তো ওই ভাষায় লেখা হয়েছিল। তো বুদ্ধ ঘোষ কী করেন, উনি শ্রীলঙ্কা যান। শ্রীলঙ্কার যে অনুরাধপুর আছে, প্রাচীন নগর, সেখানে মহাবিহার বলে একটি বৌদ্ধ বিহার, সেখানে ওই এই সমস্ত অর্থকথা যেগুলো সেগুলো রাখা ছিল, ওগুলো উনি পড়েন এবং পড়ে সেগুলোকে পালি ভাষাতে অনুবাদ করেন। শ্রীলঙ্কা থেকে, মানে শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজ থেকে পালি ভাষায় অনুবাদ করেন। তো তখন পালিকে মাগধী বলা হতো, মানে পালি সাহিত্যে পালিকে কখনো পালি বলা হয়নি, মাগধী বলা হয়েছে। পালি ভাষা শব্দটার প্রয়োগ পাওয়া যায়, এবং ওই পালি শব্দের পালিটা মানে বাংলার যে মানে নর্মাল ল না, ওই যে মূর্ধন্য ল যেটা হয় না নিচের ডট দিয়ে, পাড়ি, পাড়ি ভাষা। পাড়ি ভাষা শব্দটা প্রথম পাওয়া যায় রসবাহিনী বলে একটি গ্রন্থ আছে। এগুলো ডেটাগুলো রাখতে পারো তোমাদের নোটের মধ্যে, কিছু কিছু জায়গায় এইসব ইনফরমেশানগুলো দিলে নোটের মানটা একটু বাড়বে। রসবাহিনী, এটা লিখেছেন বেদেহ বলে একজন স্থবির। বেদেহ, ধ লিখেছেন, বেদেহ। বেদেহ স্থবির রচিত রসবাহিনী গ্রন্থে প্রথম পাড়ি ভাষা শব্দটার প্রয়োগ পাওয়া যায়, এবং এটা মোটামুটি 14th সেঞ্চুরিতে লেখা। 14th সেঞ্চুরি এডিতে লেখা। তো ওখানে পাহাড়ি ভাষা শব্দটা পাওয়া যায়, বা পালি ভাষা। তো ওখানে অর্থ হচ্ছে পালি শব্দটা, মানে পালি ভাষাতে অর্থ হয় ত্রিপিটক। ত্রিপিটক, বুদ্ধ বচন, তন্তি, পরিয়ত্তি, এরকম এগুলোকে বোঝায় যে মূল যে বৌদ্ধ শাস্ত্র বা ত্রিপিটক, সেটাকে বলা হয় এই নাম দিয়ে। তো পালি ভাষা অর্থে পালির ভাষা, পালি বা ত্রিপিটক গ্রন্থের যে ভাষা সেটা হলো পালি ভাষা। তো শুধু পালি বলতে কিন্তু পালিতে ত্রিপিটক বোঝায়। আর ল্যাঙ্গুয়েজটার নাম কি বলে, সেটাকে মাগধী বলা হয়। মাগধী, মাগধক বহার, মাগধী নিরুক্তি, এইরকম। তো বুদ্ধ ঘোষ কী করেন, ওই মাগধী ভাষায় সেটাকে রূপান্তর করেন, এবং তিনি ছিলেন মগধের লোক। তো এবং কথিত আছে উনি যখন ওই মহাবিহারে যান, মহাবিহার সে সময় শ্রীলঙ্কার একটা মানে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। যেমন আমাদের নালন্দা ইত্যাদি, নালন্দা, বিক্রমশিলা, সোমপুর মহাবিহার যেমন ছিল, যেখানে বিদেশ থেকেও লোকজন পড়াশোনা করতে আসতো, ওয়েনসাং, পাহিয়েন প্রভৃতি এসেছেন। তো সেই রকম ওই মহাবিহারেও কিন্তু লোকজন পড়তে যেত, এবং হিউয়েন সাং ওই মহাবিহারেও গিয়েছিলেন। হিউয়েন সাং তো শুধু ভারতে ছিলেন না, মানে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন। শ্রীলঙ্কা এবং সম্ভবত ওই যে সুবর্ণভূমি, জাভা, বর্ণীয়, ওই দিকেও গিয়েছিলেন। তো ওখানেও মানুষ শিক্ষা গ্রহণ করতো, এবং হিউয়েন সাং মনে হয় 2 বছর ছিলেন শ্রীলঙ্কাতে। তো ওই মহাবিহারে যখন গিয়েছেন, তখন ওনাকে মানে পরীক্ষা করার জন্য, মানে অ্যাডমিশন টেস্টের জন্য ওনাকে একটি শ্লোক দেয়া হয় পালিতে। পালিতে শ্লোককে গাথা বলে। তো ওটা একটা শ্লোক দেয়া হয় পালিতে। ওটা ছিল এইরকম অনেকটা, ওই অন্ত জটা বহি জটা জটায় জটিতা পদা তং তং গৌতম পুচ্ছাম কৌইমং জটং বিজটায়তি। আর তার দুটো ইয়ে, এবং এর আনসারে
মানে এটা সংযুক্ত নিকায় যে তোমরা শুনেছো আগে, যে সূত্রপিটকের যেটা আহ, তৃতীয় ভাগ সংযুক্ত নিকায়, তার মধ্যে একখানা জায়গাতেই এটা ছিল লাইনটা, যে একজন দেবতা এসে বুদ্ধকে জিজ্ঞাসা করছেন যে অন্ত মানে মানুষের ভিতরে ইয়ে আছে, মানে তৃষ্ণা আছে, কামনা বাসনা, বাহিরে কামনা বাসনা আছে, এই কামনা বাসনাতেই মানুষ জর্জরিত। তো এই কামনা বাসনার থেকে, বন্ধন থেকে কে মুক্ত হয়? তো তখন বুদ্ধ উত্তর দিচ্ছেন যে শীলে পতিষ্ঠায় নর চিত্তং পয়ং চ ভাবয়ং আতাপি নিপকো ভিক্ষুত সো ইমং জটং বিজটয়েতি। এই কোটেশন যদি দিতে পারো পালি তো ভালো, এখানে দেয়া নেই, এখানে জাস্ট ওই ডট ডট করে ছেড়ে দেওয়া হয়েছে। এই কোটেশনটা বিনয়েন্দ্র চৌধুরীর বইতে পেয়ে যাবে। বিনয়েন্দ্র চৌধুরীর যে আহ, 1 2 3 4 ফিফথ চ্যাপ্টারে দেখবে মিলিন্দ প্রশ্ন বা এই যে বিষয় পড়ানো হচ্ছে, মিলিন্দ প্রশ্ন, নেত্রী পেটকোপদেশ এবং অর্থকথা, বুদ্ধঘোষ বুদ্ধতত্ত্ব, এইগুলো নিয়ে আছে। ওখানেই শ্লোকটা পেয়ে যাবে, কেউ মুখস্থ করে লিখলে লিখতে পারো, নাহলে ডট ডট দিয়েও লিখতে পারো। তো এইটা যখন বলেন যে এটা ব্যাখ্যা করে দিতে, মানে ব্যাখ্যা করতে পারলে তবে তাকে ওই পড়তে দেবে, যে ওই এই যে কুরুন্দি মহাপত্রীয় যে ইয়েগুলো আছে, টিকা গ্রন্থগুলো। তো উনি তখন আচ্ছা, এটার টিকা লিখতে গিয়ে উনি পুরো বিশুদ্ধি মার্গ বলে একটি গ্রন্থ রচনা করেন। এটা প্রায় 700 পাতার বই একটা। তো বিশাল আকার গ্রন্থ, শুধুই একটা শ্লোকের ব্যাখ্যায়। তো বিশুদ্ধি মার্গ অর্থে, বিশুদ্ধি অর্থে এখানে নির্বাণ বলছে, এবং মার্গ অর্থে যে রাস্তা, নির্বাণ লাভের যে পথ, কি কি উপায়, সেই বিষয়। তো বিশুদ্ধি মার্গ যে গ্রন্থ রচনা করেন, এটা পালি সাহিত্যে একটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। বৌদ্ধ যে দর্শন, বিশেষত পালি সাহিত্য সম্পর্কে বলেছিলাম যে এটা বৌদ্ধদের একটি শাখা আছে, থেরবাদী শাখা বলা হয়, যেটা সাউথ ইস্ট এশিয়া মানে শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং মালয়েশিয়া টালয়েশিয়ার যে বুদ্ধিজম আছে, সেগুলো হচ্ছে মূলত ওই থেরবাদী বৌদ্ধ ধর্ম। তো থেরবাদী যে বৌদ্ধ ধর্ম, তাদের যে দর্শন, তার একটা কোর গ্রন্থ হচ্ছে বিশুদ্ধি মার্গ। এই গ্রন্থের মধ্যে সমস্ত বিষয়গুলোর খুব সুন্দরভাবে সংকলন আছে। তো ওই বিশুদ্ধি মার্গ রচনা করেন, সেটা দেখে ওখানে যারা ইয়ে ছিলেন তারা সন্তুষ্ট হন, তখন তাকে ওই প্রাচীন যে অর্থকথা, যেগুলো শ্রীলঙ্কার ভাষায় লেখা ছিল, সেগুলো পড়ার সুযোগ দেন। তো সেগুলো পড়ে তখন তিনি পালি ভাষায়, বা তখন যেটা মাগধী বলা হতো, সেই ভাষায় অনুবাদ করেন। তো সেগুলোর পরিচয় এখানে আছে, অল্প অল্প লেখা আছে, যেমন সমন্ত প্রসাদিকা, এগুলো সব পালি টার্ম আছে, এগুলো আমি বাংলা করে দিয়েছি যাতে ইয়ে করতে সুবিধা হয়। পালি হচ্ছে সমন্ত প্রসাদিকা। সমন্ত প্রসাদিকা হচ্ছে যেটা ওই বিনয় পিটকের ব্যাখ্যা গ্রন্থ। তো এই সম্পর্কে বলা আছে, এগুলো আমি প্রত্যেকটা ধরে ধরে বলছি না, পড়ে নেবে। একটা জিনিস আমি সম্ভবত আগে বলেছিলাম, যে বাংলা নোটগুলো যখন লিখবে তখন সেখানে 3টে জিনিসের কথা মাথায় রাখবে। একটা হচ্ছে যেটায় মানে নাম্বার সবচেয়ে, মানে খাতা যিনি দেখবেন তার চোখে লাগবে বা নাম্বার ডিপেন্ড করবে, সেটা হচ্ছে যে কোটেশন। কোটেশনের ক্ষেত্রে ওই যেমন ওই বললাম শিলে প্রতিষ্ঠায় নর, এটাকে যদি কেউ পুরোটা লিখতে পারে, আর একজন ওই 2-4টে শব্দ দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দেয়, তো অবভিয়াসলি যে পুরোটা লিখেছে তাকে তো নাম্বার বেশি দেওয়া হবে। এবং পালিতে একটা খটোমটো জিনিস তৈরি করেছে। সেকেন্ড হচ্ছে যে মানে প্রপার নাউনগুলো ঠিকঠাক দেবে। ধরো এই যে এখানে অর্থকথা, মহাপচ্চরীয়, কুরুন্দি, উল্লপচ্চরী, অন্ধক, সংক্ষেপ, এই সব কটা নাম কেউ লিখলো, আর একজন হয়তো 2-1টা লিখে দিল, বা হয়তো লিখলোই না যে মহেন্দ্র স্থবিরকৃত প্রাচীন অর্থকথা অবলম্বনে ত্রিপিটকের
রচনা করেন, ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন। তাহলে প্রপার নামগুলো যে উল্লেখ করলো তার তো একটা সেখানে বেনিফিট পাবে। আর লাস্ট হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্সের বিষয়। ধরো সংখ্যাগুলো যদি কেউ উল্লেখ করে, যেমন তোমরা এর আগে দীর্ঘনিকা ইত্যাদি যখন পড়লে, বা বিনয় পিটকের যে প্রাতিমোক্ষের যে নাম্বারগুলো ছিল, 4টে পরাজিকা, 13টা সংখ্যা বিশেষ, 2টো অনিয়ত, তো এই নাম্বারগুলো যদি কেউ উল্লেখ করে, মনে রাখে স্ট্যাটিস্টিক্সের মতন, তাহলে সেটা একটা নাম্বার সেখান থেকে ভ্যারি করবে। থার্ড হচ্ছে নাম্বার। নাম্বার ওই মানে স্ট্যাটিস্টিক্স জাতীয় বিষয়। তো এখানে এই যখন অর্থকথাগুলো লেখা হবে তার মধ্যে দেখবে কিছু কিছু ক্ষেত্রে এইটা ভদন্ত বুদ্ধশ্রীর অনুরোধে লেখা, বুদ্ধশ্রী হচ্ছে বুদ্ধশ্রী হবে বাংলায়, পালিতে সিঁড়ি হয়ে যায়। তার অনুরোধে এইটা লেখেন। এখানে কি কি বিষয়বস্তু আছে কিছুটা উল্লেখ আছে, প্রথম সঙ্গীতি থেকে তৃতীয় সঙ্গীতি পর্যন্ত বলা আছে, ইতিহাস পাওয়া যায়, সঙ্গীতিগুলোর কারণ, স্থান, ভিক্ষু নির্বাচন, পাশাপাশি ভারতীয় রাজন্যবর্গের ইতিহাস এখানে ব্যক্ত হয়েছে, সম্রাট অশোক সম্বন্ধে বিস্তৃত বিবরণ এই গ্রন্থে পাওয়া যায়। তো এই জিনিসগুলো আশা করি ব্যাখ্যার খুব একটা কিছু নেই, তোমরা নিজেরা পড়বে। যদি কোনো টার্ম বা কিছু জানার হয় সেটা আমাকে পরে মেসেজ টেসেজ করতে পারো, সেইভাবে আমি বলে দেবো। এইভাবে সামন্ত প্রাসাদিকা আছে, যেটা হচ্ছে বিনয় পিটকের অর্থকথা। কঙ্খা বিতরণী আছে, এটা হচ্ছে প্রাতিমোক্ষের অর্থকথা। প্রাতিমোক্ষ মানে বা পাতিমোক্ষ, যেটা তোমাদের মানে বিনয় পিটকের কোর বিষয় বলা হয় সেইটাই। সুমঙ্গল বিলাসিনী আছে, এটা দীর্ঘনিকায়ের টিকা। প্রপঞ্চ সুধনী হচ্ছে মধ্যম নিকায়ের, মানে মধ্যম নিকায় যেটা। মনোরথ পূরণী, সারার্থ প্রকাশনী হচ্ছে সংযুক্ত নিকায়ের। মনোরথ পূরণী হচ্ছে অঙ্গুত্তর নিকায়ের। অর্থশালিনী হচ্ছে অভিধর্ম পিটকের যে ধর্মসঙ্গনী বলে প্রথম ভাগ আছে তার টিকা। তারপর হচ্ছে সম্মোহ বিনোদনী। সম্মোহ বিনোদনীটা কোথায়? অর্থশালিনী, আরে আচ্ছা এটা আমি অ্যাড করে দেবো, এটা তো লেখা ছিল। সম্মোহ বিনোদনী হচ্ছে ইয়ের টিকা, মানে অভিধর্ম পিটকের সেকেন্ড যেটা আছে, মানে বিভঙ্গ গ্রন্থের টিকা। এছাড়া ইনি যেগুলো লেখেন, বিশুদ্ধি মার্গ রচনা করেন, বিশুদ্ধি মার্গের এখানে পরিচয় দেয়া হয়েছে কিছুটা। বিশুদ্ধি মার্গে ওই যে বলা আছে শিলে প্রতিষ্ঠানের, ওটা ব্যাখ্যা গ্রন্থ রচনার জন্য বিশুদ্ধি মার্গ লেখা হয়। এটা 23টা পরিচ্ছেদে বিভক্ত, এবং তার মধ্যে কি আছে বিষয়বস্তুগুলো কিছুটা এখানে বলা হয়েছে। এখানে টার্মগুলো একটু কঠিন আছে। আর লাস্টে ডিটেলসে বলা হয়নি, জাস্ট ক্ষুদ্রক পাঠ ও সূত্র নিপাতের অর্থকথা পরমার্থ জ্যোতিকা। অপদানের অর্থকথা বিশুদ্ধ বিলাসিনী বুদ্ধঘোষ রচনা করেন। এছাড়া ধর্মপদ জাতকের অর্থকথা বুদ্ধঘোষের রচনা আছে। আর অভিধর্ম পিটকের সপ্ত প্রকরণের অর্থকথা একসাথে লেখেন, সেটাকে পরমার্থ কথা বলা হয়। আচ্ছা এখানে মেনশন করা আছে, ডিটেলসটা দেয়া নেই। বিভঙ্গের অর্থকথা হচ্ছে সম্মোহ বিনোদনী, এবং ধাতু কথা গলপরিণতি কথাবস্তু যমক পট্ঠান, এই পাঁচটার একত্রে মিলে পঞ্চ প্রকরণার্থ কথা রচনা করেন। এইগুলো আগের যে অভিধর্ম পিটকের ক্লাসে কিছুটা নামগুলো পেয়েছ, মানে শর্ট নোট যেগুলো আছে সেগুলোতে এগুলো উল্লেখ করা ছিল কোনটা কার রচনা। এই গেল, শেষে জাস্ট একটা কনক্লুশনের মতন লেখা যে বুদ্ধঘোষের অবদান পালি সাহিত্যের অধ্যয়নের ক্ষেত্রে অনস্বীকার্য। আসলে বিষয় হচ্ছে যে পালি যে ত্রিপিটক তার যে বিভিন্ন অংশগুলো আছে তার মধ্যে এমন কিছু কিছু টিপিক্যাল টার্ম আছে যেগুলোকে বোঝা খুব মুশকিল, মানে টিকাটা না পড়লে বা এই বুদ্ধঘোষের যে টিকা সেটা না থাকলে অনেক জায়গায় বোঝা সম্ভব হতো না। তো সেই জায়গা থেকে মানে পালি সাহিত্যে বা বিশেষত ত্রিপিটক অধ্যয়নের ক্ষেত্রে বুদ্ধঘোষের যে অবদান অনস্বীকার্য, এবং
পালি ত্রিপিটকের যে অর্থ কথাগুলো মানে ব্যাখ্যা গ্রন্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা যে সূত্র যেগুলো আছে কোনো একটা ধরো মানে ত্রিপিটকের যে কোনো অংশ সেটা কোন কনটেক্সটে বলা হয়েছে এগুলো কিন্তু উল্লেখ আছে। কোন কনটেক্সটে মানে কখন বলা হয়েছে, কাকে বলা হয়েছে, এবং ক্ষেত্রবিশেষে অনেক প্রাচীন কাহিনী ইত্যাদি উল্লেখ আছে, বা সমকালীন বিভিন্ন গল্প ইত্যাদির উল্লেখ আছে, যেগুলো থেকে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক ইনফরমেশান পাওয়া যায়। এবং সে সময়ের যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং অর্থনৈতিক যে বিভিন্ন বিষয়, ট্রেড কেমনভাবে হতো সেসবগুলো, এবং শিল্প সংস্কৃতি নানান বিষয়ে নানান তথ্য এখান থেকে পাওয়া যায়। আর একটা হচ্ছে যেটা আসবে যে এই ত্রিপিটকের এগুলোর মানে বুঝতে সুবিধা হয়। আর আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে বুদ্ধ ঘোষ এবং বুদ্ধ দত্ত এরা দুজন যে ব্যাখ্যাকার এরা সমকালীন ছিলেন। বুদ্ধ ঘোষ হচ্ছেন মগধের লোক, আর বুদ্ধ দত্ত বলে যার কথা পরে আমি এবার বলবো, বুদ্ধ দত্ত হচ্ছেন ওই কাবেরীপত্তনের লোক। কাবেরীপত্তন এখনো আছে, একটি তামিলনাড়ুতে পড়ে, কাবেরী নদীর তীরবর্তী একটি নগর, তো ওখানের অধিবাসী ছিলেন। তো ওখান থেকে উনিও বুদ্ধ ঘোষের মতন শ্রীলঙ্কা যান ওই অর্থকথাগুলো অধ্যয়নের জন্য, কিন্তু ওনার সেরকম মেধাবী ছিলেন না বলে মানে উনি রিজেক্টেড হয়ে যান। তখন উনি যখন কথিত আছে ফিরছেন শ্রীলঙ্কা থেকে বুদ্ধ দত্ত, আর বুদ্ধ ঘোষ এখান থেকে যাচ্ছেন নৌকা করে, তখন নৌকার মধ্যে ওনাদের দুজনের মানে দুটো নৌকা পাশাপাশি যাচ্ছে, ওনাদের সাক্ষাৎ হয়। এবং বুদ্ধ দত্ত বুদ্ধ ঘোষকে অনুরোধ করেছিলেন যে আমি তো পারলাম না যে ওখানে মানে পাশ করতে, আপনি নিশ্চয়ই পারবেন, তা আপনি গিয়ে ওই টিকাগুলো অধ্যয়ন করবেন, করে সেটা পালি ভাষায় অনুবাদ করে আমাকে পাঠিয়ে দেবেন। তো এবার এই বিষয় তো পরবর্তীকালে সত্যিই কি তিনি তাকে দিয়েছিলেন বা তাদের দেখা হয়েছিল কিনা এটা জানা যায় না, কিন্তু অনুমান করা হয় যে নিশ্চয়ই তিনি এগুলো পরবর্তীকালে বুদ্ধদত্ত পড়েছিলেন। এবং বুদ্ধদত্ত বিনয় পিটকের যে সার গ্রন্থ মানে সার সংক্ষেপের মতন দুটো গ্রন্থ রচনা করেন, একটার নাম হচ্ছে বিনয় বিনিশ্চয়, একটা হচ্ছে উত্তর বিনিশ্চয়। আর অভিধর্ম পিটকের সার গ্রন্থ দুটো রচনা করেন, একটা হচ্ছে রূপারূপ বিভাগ আর অভিধর্মাবতার। তো অনুমান করা হয়েছে বুদ্ধ ঘোষের যে কমেন্টারি মানে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো ছাড়া এই যে বিনয় বিনিশ্চয়, উত্তর বিনিশ্চয় বা রূপারূপ বিভাগ অভিধর্মাবতার, এই গ্রন্থগুলো রচনা করা সহজ কাজ না। তো এই জন্য মনে করা যে সত্যিই যদি বুদ্ধ ঘোষের যে অর্থকথা সেগুলো বুদ্ধদত্ত পরবর্তীকালে পড়েন বা অধ্যয়ন করে থাকেন, হতে পারে সেখান থেকে এই যে বিনয় বিনিশ্চয় ইত্যাদি গ্রন্থগুলো রচিত হয় সেগুলো রচনার ক্ষেত্রে বুদ্ধ ঘোষের অবদান অনেকখানি আছে। তো এই হলো বুদ্ধ ঘোষের মোটামুটি এবারে তোমাদের কারো কিছু প্রশ্ন আছে? অনুপিটক মিলিন্দ প্রশ্ন বা এগুলো সম্পর্কে বলা হলো, জিজ্ঞাসা করলে করতে পারো। আচ্ছা, এর পরে যেটা হচ্ছে বুদ্ধ দত্ত। তো বুদ্ধ ঘোষ বা বুদ্ধ দত্ত প্রায় ঘুরে ফিরে আসে, আমাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও দেখেছিলাম। আর আদারওয়াইজ অনেক সময় ওই অনুপিটক পোর্শন থেকে একটা প্রশ্ন থাকে, মানে এই তিন জায়গা থেকে একটা প্রশ্ন প্রতিটা সালেই থাকে, এটা মিলিয়ে নিতে পারো সালের প্রশ্ন থেকে। বুদ্ধ দত্তের বিষয় হচ্ছে এখানে দেখো তার কিছুটা পরিচয় দেয়া হয়েছে। তিনি সম্ভবত কদম্ব বংশীয় রাজা অচ্যুত বিক্রান্তের সময় দক্ষিণ ভারতের চোল প্রদেশের অন্তর্গত কাবেরী পত্তনের উরগপুরে অধিবাসী ছিলেন। আর বিনয় বিনিশ্চয় বুদ্ধঘোষোৎপত্তি গ্রন্থের বিবৃতি অনুযায়ী তিনি বুদ্ধঘোষের সমসাময়িক ছিলেন এবং তার থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন, বয়সে বেশি। তো এরপরে এই ঘটনাটি উল্লেখ আছে যে সমুদ্রে তাদের দেখা হয় সিংহল থেকে ফেরার পথে। আর এনার রচিত অর্থকথা একটাই আছে, সেটা হচ্ছে বুদ্ধ বংশের অর্থকথা মধুরার্থ বিলাসিনী। বুদ্ধ বংশ কি মনে আছে? ক্ষুদ্রক নিকায়ের যে 15খানা ভাগ বলা হয়েছিল, সেই 15টা ভাগের মধ্যে বুদ্ধ বংশ হচ্ছে 14 নম্বর গ্রন্থ হচ্ছে বুদ্ধ বংশ।
তার ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে মধুরার্থ বিলাসিনী, এইটি রচনা করেন। আর বাকি এই বিনয় বিনিশ্চয়, উত্তর বিনিশ্চয়, অভিধর্মাবতার, রূপারূপ, এই 4টি গ্রন্থ ইনি রচনা করেন। তো সেগুলো সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া হয়েছে। বিনয় বিনিশ্চয় হচ্ছে বিনয় শাস্ত্রের বিশ্লেষণ, এই সম্পর্কে এখানে মোটামুটিভাবে বলা হয়েছে বিষয়বস্তুগুলো। এইটা হচ্ছে বিনয় পিটকের যে নোট যেটা ছিল বা বিনয় পিটকের বিষয়বস্তু, ওগুলো যদি পড়া না থাকে তাহলে এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে। তা সত্ত্বেও এখানে বেশ কিছু টার্ম আছে যেগুলো দেখে তোমাদের অসুবিধা হবে, এগুলো জিজ্ঞাসা করতে পারো। বিপত্তি কথা বা প্রকীর্ণক মানে কি বোঝায়? প্রকীর্ণ মানে স্ক্যাটার্ড বোঝায়। কর্মস্থান মানে মানে কর্মস্থান শব্দটা টিপিক্যাল পালিতে ধ্যান অর্থে বোঝায়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তো ধ্যানের বিভাগ এই অর্থে বলা আছে। আর খুব একটা কিছু নেই। কাবেরী পত্তনের ভূতবিমঙ্গল বিহারের এখানে অলঙ্কার সমৃদ্ধ বর্ণনা আছে ইত্যাদি। আর বাচীশ্বর মহাস্তবী সারার্থ দীপনী নামে এর একটি টিকা রচনা করেন। তো নোটগুলো যখন তৈরি করবে এই ইনফরমেশানগুলো রাখবে। দেখো, জেনারেল ডেসক্রিপশন যেটা দেওয়া আছে, 32টা অধ্যায় আছে, তার মধ্যে কি বিষয় আছে ইত্যাদি, এগুলো কেউ 2 লাইন লিখলো আর 4 লাইন লিখলো, এটা খাতা দেখার সময় অতখানি বুঝতে পারা যায় না। কিন্তু না, মানে ইনফরমেশানগুলো যদি থাকে যে বাচীশ্বর সারার্থ দীপনী রচনা করেন, তিনি কাবেরী পত্তনের ভূতমঙ্গল বিহারের ইয়ে করেছেন, এইগুলো গিয়ে যিনি খাতা দেখবেন তার মাথায় হিট করবে। এটা তোমাদের কম্পালসারি যে বাংলা ইংরাজির যে তোমরা মানে রিপোর্টিং ইত্যাদি লেখো, সেখানেও কিন্তু এই জিনিসগুলো খাটবে যে ইনফরমেশান ডেটা কতখানি দেয়া হচ্ছে। এটা এই যে শর্ট নোটের জায়গা থেকে কোনো একটা বছর 2020 ব্যাচের মনে হয়, 20 ব্যাচের একজন স্টুডেন্ট ওই অশোকের নিয়ে একটা লিখেছে। অশোকের শর্ট নোট যেটা 10 নাম্বার থাকে, সেটাতে 5টা প্যারাগ্রাফ লিখেছে। তার মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে, ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ পড়ে আমি থার্ড ভোটটা বাদ দিয়ে, মানে খাতা যখন দেখছি সামনে বসে, একবারে 5th প্যারাগ্রাফে চলে গেছি। তো সে ওই নোটটা খুব বাড়িতে খাটাখাটুনি করে লিখে এনেছিল। অ্যাকচুয়ালি 20 সালে মনে হয় আমার তখন এই শর্ট নোটগুলো বিনোদ চৌধুরীর বই থেকেই আমি বলতাম পড়তে। ওখানে মোটামুটি ভালো লেখা আছে, ওখান থেকে বানিয়ে নিয়ে লেখা যায়। তো ওইটা সে নিজে থেকে লিখেছে। এখন তার খুব মনে লেগেছে যে এত কষ্ট করে লেখা, তৃতীয় চতুর্থ প্যারাগ্রাফগুলো দেখলামই না। তো তখন আমি তাকে বললাম যে দেখো, তুমি থার্ড এবং ফোর্থ প্যারাগ্রাফে যে ইনফরমেশানগুলো দিয়ে সেগুলো আদতে কোনো ইনফরমেশানই না। মানে ওখানে বেসিক্যালি লেখা যে অশোক ভারতবর্ষের যে ইতিহাসে খুব উচ্চ স্থান অধিকার করে আছেন, তার কৃতিত্ব অনস্বীকার্য ইত্যাদি, এইরকম। এর তো কোনো কথাই না, মানে এটা তো আমরা এমনিই জানি। তো ওরকম ফেনিয়ে ফেনিয়ে অনেক লেখা যায়। তো এই রকম লেখা দিয়ে অ্যাভারেজ নাম্বার পাওয়া যায়। ভালো নাম্বার পেতে গেলে ইনফরমেশান ডেটাগুলোকে দিতে হবে। তো সেখানে বরং লেখা উচিত যে কথিত আছে অশোক যে 84,000 বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন বলে এরকম উল্লেখ আছে। তো এইটা একটা ডেটা, তো এই ডেটাগুলো রাখতে হবে। আচ্ছা, তো এইভাবে উত্তর বিনিশ্চয়, অভিধর্মাবতার, রূপারূপ বিভাগ, এগুলোর উল্লেখ আছে। আর এখানে বলা আছে যে বুদ্ধ তত্ত্ব জিনালঙ্কার বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন। আর এইটা, এবং শেষে কিছুটা ওনার সম্পর্কে একটা ছোট করেই লেখা আছে যে বুদ্ধদত্ত যে অভিধর্মের যে সারসংক্ষেপ রচনা করেন, অভিধর্ম বা বিনয় পিটকের সেগুলো একটা মানে এর সৃষ্টি করে, মানে পালিতে ম্যানুয়াল বলা হয় অনেক সময়, বিনয় পিটকের সারসংক্ষেপ, এই জাতীয় একটা সাহিত্য রচনার উনি সূত্রপাত ঘটান। এবং উনি যে নামরূপ পরিচ্ছেদ বা অভিধর্মার্থ লিখেছিলেন, পরবর্তীকালে সেগুলো অনুসরণ করে অভিধর্মার্থ সংগ্রহ, নামরূপ পরিচ্ছেদ, আর সরি, ওটা আমি রূপারূপ বিভাগটাকে নামরূপ পরিচ্ছেদ বললাম, এইটা খেমা বলে একজন লিখেছিলেন, খেমা বলে মহাস্তবী, এটা অনিরুদ্ধ রচিত। এছাড়া মোহবিচ্ছেদনী ইত্যাদি গ্রন্থ রচিত হয়, অভিধর্মের সার গ্রন্থ। তো এই দিক দিয়ে বুদ্ধদত্তের এটা কৃতিত্ব। তো এই মোটামুটি হলো
তো এটাকে যদি রিপিট করি, প্রথম হচ্ছে যে তোমাদের অনুপিটক সম্পর্কে বলা হলো। অনুপিটক অর্থে ত্রিপিটক পরবর্তী তিনটি গ্রন্থের কথা বলা হয়: মিলিন্দ প্রশ্ন, নেত্রিপ্রকরণ এবং পেটকোপদেশ। তো এইখান থেকে যেটা প্রশ্ন থাকে যে অনুপিটক মানে কি বোঝায় এবং কোনো একটি অনুপিটক সম্পর্কে লিখতে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে মিলিন্দ প্রশ্ন থেকেই আসে এই। আর এরপরে হচ্ছে কমেন্টারি লিটারেচার যেটা আছে, মানে ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থর যে সাহিত্য, অর্থকথা সাহিত্য, সেখান থেকে মুখ্যত দুজনের আমরা দেখলাম, বুদ্ধঘোষ এবং বুদ্ধদত্ত। এবং এখান থেকে প্রশ্ন যেটা আসে যে এই যে বুদ্ধঘোষ বা বুদ্ধদত্ত, এদের লাইফ অ্যান্ড ওয়ার্কস, এদের জীবনী এবং তাদের কৃতিত্ব সম্পর্কে, তারা কী কী কাজ করেছেন সেই সম্পর্কে মূল্যায়ন। তো এইখানে মোটামুটি এই জিনিসগুলো আছে, তো এখান থেকে এগুলো তৈরি করবে। আর মোটামুটিভাবে এই যে তিনটি নোট যদি ধরা হয়, মিলিন্দ প্রশ্ন, বুদ্ধঘোষ, বুদ্ধদত্ত, প্রায় বলা যায় প্রত্যেকটা সালে এই তিনটে থেকে একটা প্রশ্ন আসে। এটা তোমরা সালের প্রশ্নগুলো থেকে মিলিয়ে দেখে নিতে পারো। তো এই জিনিসগুলো এখনই তৈরি করতে থাকো। আর আমি কেন লেখার কথাটা বলছি বারবার, তার কারণ হচ্ছে পালি তোমাদের কাছে যেহেতু নতুন সাবজেক্ট, এটা লেখাটা বাংলায় আছে বটে, কিন্তু এর ভিতরে বেশ কিছু কিছু টিপিক্যাল টার্ম আছে। তো সেসবগুলো লিখতে গিয়ে তোমাদের বানান ভুল হতে পারে, এবং নোটটা পড়ে যখন তোমরা তৈরি করে লিখবে তখন গিয়ে তোমাদের মানে কোন জায়গায় বুঝতে পারছো না সেগুলো ধরা পড়বে। এবং মেন কথা হচ্ছে খাতাগুলো যখন আমি দেখবো তখন মানে তোমাদের পারফরমেন্স কেমন সেটা বোঝা যাবে, যে কারোর কোথাও খামতি থাকলে সেটা শুধরানো হবে। সারা বছর ধরে যদি এটা হতে থাকে, মানে একটার পর একটা নোট লিখতে থাকলে, সেখানে তোমাদের হাতের লেখা কেমন হচ্ছে, লেখার উপস্থাপন কেমনভাবে করছো, মানে বাংলা লেখার মধ্যে অনেকের আমি দেখেছি যে সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল থাকে, গ্রামাটিক্যাল এরর থাকে, বানান ভুল, হাতের লেখা খারাপ, তারপর কোথাও হয়তো অনেক সময় দেখা যায় কেউ কোনো মাঝখান থেকে ইনফরমেশন ভুলে যাচ্ছে, তো ইত্যাদি বিষয়গুলো সেখান থেকে মানে রিভাইজ হতে থাকে। এগুলো অবশ্যই পরের সপ্তাহ থেকে চেষ্টা করো পুরানো নোট বা এইগুলো যে কোনো থেকে তৈরি করে লেখাগুলো দেখানো। আর কোনো প্রশ্ন আছে এখান থেকে আজকে যেগুলো হলো? আচ্ছা, ঠিক আছে, ভালো তাহলে।